করেছে, আমি একটু মেসেজ পাঠিয়েছি, ভাই আমি শেষবারের মতো আমাকে একটু সময় দেন আর কি। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে আমার একটু ডিলে হয়েছে। দ্বিতীয় কথা হলো যে এই জেলার প্রতি আমাদের যখন প্রথম অর্ডার হয়, এই জেলার প্রতি আমার একটা অন্যরকম আকর্ষণ ছিল। এটা আগে হয়তো অনেক ক্ষেত্রে বলেছি যে এই জেলায় আমার বাবা মুক্তিযুদ্ধ করেছেন এই জেলায়। আব্বা যখন পাকিস্তানি এয়ারফোর্সে ছিলেন তখন 25শে মার্চের যে ঘটনা, তার কয়েকদিন আগে আমার ফুপুকে মানে মেরে ফেলা হয় আর কি। তো উনি জানতেন না, উনি ছুটিতে আসার পরে উনি জানতে পারলেন যে অবশ্য। তো উনি তখন এই এয়ারফোর্স, পাকিস্তানি এয়ারফোর্স থেকে আমাদের বাড়ি কুমিল্লাতে দাউদকান্দিতে, তখন এই আখাউড়া পয়েন্টে এসে তারপরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আর কি। তো যখনই ওনার সাথে কথা বলতাম, উনি যখন স্মৃতিচারণ করতো, দীর্ঘদিনের সেই ইতিহাসগুলো বলতো। তো আমি আখাউড়া অনেক নাম শুনে, ছোটবেলায় দেখতাম আখাউড়া একটি রেলওয়ে জংশন আছে, সবসময় শুনতাম। তো এখন সেই জন্য আমার এই জেলাটার প্রতি একটা আকর্ষণ ছিল যে অ্যাটলিস্ট এই জেলায় কোনোদিন হয়তো আখাউড়া পয়েন্টটা দেখে আসবো। তো আব্বা মারা গেলেন 2022 সালে। তো ওনার হয়তো মানে আমার সৌভাগ্য হয়নি যে ওনাকে দেখানো যে তার জেলার সেই শখের জেলাটায় আমি জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছি। এটা একটা বিষয়। আর প্রথমে যে 5ই আগস্টের পরবর্তী যখন আমাদের আদেশটা হয়, এটা একটু চ্যালেঞ্জ ছিল আমাদেরকে। আমরা ধারণা করতে পারিনি যে আসলে কিভাবে কি করব। পুলিশ বিভাগ কাজ করতেছিল না একেবারেই না, বুঝতে পারছেন। আমি যখন 6-7 আগস্টের দিকে অথবা 10 আগস্টের দিকে আমি ঢাকার রাস্তায় গাড়ি নিয়ে ঘুরতাম, দেখতাম ছেলে মেয়েরা ধরতো, গাড়ি চেক করতো বিভিন্ন এই যে মানে, তারপর রাতের বেলা আমরা পাহারা দিতাম আমার এলাকাতেই। মিরপুর আমাদের বাড়ি, এলাকাতে রাতের বেলা দেখা যায় আমার ছেলে বের হয়ে গেছে, আপনার সবাই গ্রুপ বেঁধে বের হয়ে গেছে রাস্তায়, চোর আসতো, এই আসতো, সে আসতো। একটা ভয়ঙ্কর একটা অবস্থা আর কি, কোনো প্রশাসন কাজ করছে না। সেই পরিস্থিতিতে আমাদেরকে আসলে এখানে পাঠানো হয়। এসে যখন সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়েছে এখানকার যোগাযোগ ব্যবস্থাটা, আমি ফাইন্ড আউট করলাম কয়েকটা প্রায়োরিটি বেস, আমি কয়েকটা কাজ নিলাম যে কোন কাজগুলো আসলে আমার করতে হবে। আমি দেখলাম যে আপনাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে এটা হচ্ছে এখানকার যোগাযোগ ব্যবস্থা। কারণ একটা যোগাযোগ ব্যবস্থা যদি খারাপ হয় সেটার সাথে কিন্তু ইন্টার রিলেটেড অনেকগুলো বিষয় আছে। রাত 2টার সময় 3টার সময় আমার একজন সিনিয়র স্যার ফোন করে বললো, ভাই প্রায় 6-7 ঘন্টা দাঁড়ায় আসছি, ভাই তুমি কিছু করো। তো এখন তো সবাইকে তো আর বোঝানো যায় না, অনেকে ফোন করে দিয়েছে, আপনি কি একজন আর্মি অফিসার ছিলেন, ফোন করে তো উত্তপ্ত বাক্য বিনিময়, আপনি কি করলেন। তা আমি বললাম আসলে এত রাত্রে উনি ভোগাতি দেখে আর মায়া লাগলো, ভদ্রলোকের মানে যে এত বকাঝকা করছে, কিচ্ছু বলিনি, আমি মায়া লাগলো খুব। যে আমি বলি দেখি, আমি তো চেষ্টা করতেছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, কি করবো বলেন। প্রত্যেকে বোঝানো হচ্ছে। এর মধ্যে যে বড় চ্যালেঞ্জটা হলো যে আমি দেখলাম যে আসলে ইন্ডিয়ান যে টিমটা ছিল তারা ছিল না আসলে। আমি জানি কেন বলি যে যোগাযোগটা আসলে খুব, এটার সাথে কিন্তু আমাদের অন্যান্য সেক্টরগুলো, যেমন 7-8 ঘন্টা যদি আপনি রাস্তায় দাঁড়ায় থাকেন তাহলে দেখা যাবে যে আপনার অন্য কর্মঘণ্টা নষ্ট, এবং এই রাস্তায় জ্যামের ফলে অনেকে ব্যবসায়ীদের বড় রকম ক্ষতি হয়, এবং যাতায়াতের ক্ষেত্রে আমাদের রেলওয়ের উপরে চাপ পড়ে। এবং রেলওয়ের সবচেয়ে বড় কথা হলো রেলওয়ে তখন ছিল মাত্র 2টা, কালনি ছিল না, এবং খুব বাজে একটা অবস্থা ছিল। আমি তো রীতিমতো স্যারদের সাথে মানে অনেক সময় দেখা যেত স্যাররা একটু মনক্ষুণ্ণ হতো আমার প্রতি, হয়েছেও যে আমি বারবার বলছি স্যার, কালনি বিজয় যখন লিখলাম তো স্যার কালনি এখানে এসে আমাকে বললো, দিদার তোমার স্টেশনের দ্বারায় আমি তোমাকে ফোন করলাম, তোমাকে কালনিটা দিয়ে গেলাম 2টা স্টপেজটা। তারপরে আমি বললাম স্যার বিজয়টা, বললে ওটা তো ভাই ময়মনসিংহ যায়। তা আমি বললাম স্যার আমার তো এখন যে অবস্থা দেখতেছি এই আপনার 667 টিকিটে তো কাজ হচ্ছে না, কারণ আপনি যদি রাস্তা ভালো থাকতো স্যার আপনার এখানে এটা চলতো, কিন্তু আপনার তো রাস্তা ভালো না, মানুষের অল্টারনেটিভ নাই। তারপরে ঢাকা থেকে অনেকবার বলতেছে যে, অনেক সময় অনেকে বলতো যে ভাড়া দেন না ব্রাহ্মণবাড়িয়ার লোকজন টিকিটের বিনা। তা আমি প্রতিবারই প্রোটেস্ট করতাম, একটাই কারণ হচ্ছে যে আপনি টিকিট দিবেন 700, আপনি প্যাসেঞ্জার আমার 6-7 হাজার লোক চলাচল করে, তো তারা কি হেঁটে হেঁটে ঢাকা যাবে? এটা তো সম্ভব না। তো আলটিমেটলি আপনি তাকে তো সুযোগই দিচ্ছেন না যে আপনি কি তাকে, তারা ভাড়া দিচ্ছেন, এই নিয়ে অনেক কথা উঠতো। তা আমি মাঝে মাঝে আপনাদের এইগুলো অনেকে নিউজ করতো, ফেসবুকে দেখতাম নিউজগুলো, ব্রাহ্মণবাড়িয়ার মারামারি হইতে, আমি কিন্তু সবসময় এটার এগেনস্টে, কারণ মারামারি সব জায়গায় হয়, কিন্তু এইটা বলে বলে দেখা যায় এই জেলার মানুষগুলোকে একটা নেগেটিভলি, একটা মানুষের হাস্যরস একটা ভাব তৈরি করা হয়। আমি অনেক জায়গায় দেখেছি যে কিছু দেখবেন মোবাইলটা খুললে রিলসে যাই কিংবা ইয়েতে যাই, ব্রাহ্মণবাড়িয়া মারামারি কোন, আমি তো এতগুলো জেলায় প্রায় 20তম পোস্টিং, আমার অনেকগুলো জেলায় কাজ করেছি। এর চেয়ে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর মারামারি অনেক জেলায় দেখেছি। আমি পাবনার শৈলকুপা ছিলাম, ঝিনাইদহতে, বাগেরহাটে ছিলাম, চিতলমারিতে, সেখানে দেখেছি ভয়ঙ্কর ভয়ঙ্কর মারামারি। কিন্তু এটা তো রেগুলার সব জায়গায় হয়, এটা গোষ্ঠীগত দ্বন্দ্ব, এটা সব জায়গায় থাকে। কিন্তু আমাদের এখানে হয়েছে কি, এটাকে নিয়ে অনেকে মজা করে,
হাসরোড ব্রাহ্মণবাড়িয়া। যেমন আমার 4জন অফিসার বদলি হয়ে আসছে, এবং আমার যখন বর্ডার হয় তো অনেকে বলতেছে তুমি ব্রাহ্মণবাড়িয়া তুমি কি কেমনে সামলাবা হ্যান ত্যান। কিন্তু আসলে কি তাই? আসলে কিন্তু তা না। এখানকার অফিসাররা আমি যে চলে গেছে, যে আমাদের এডিসি এখন এডিএম, ও এখানে চাকরি করেছে আবার আসছে। এখানকার অফিসার যারা একবার চলে যায় তারা এখানে আসার জন্য উদ্গ্রীব থাকে, কারণ তারা একবার বুঝে যায় যে আসলে পরিবেশটা ঠিক ওরকম না, আমাদের সরকারি দমদর্শক নাই। আমি তো আগে অনেকবার বলেছি যে এখানে প্রেস, আপনাদের আমি বারবার বলেছি যে ব্রাউনবাড়িয়া প্রেস ক্লাবে যদি কেউ সংসার করতে না পারে তো বাংলাদেশের কোথাও সংসার করতে পারবে না। এটা আমি নিজের দেখা, আমি বাস্তবতা আমি অনেক জায়গায় দেখেছি যে দ্বন্দ্ব এই সেই। আমি এটা নিয়ে আমি সবসময় আমি খুব সৌভাগ্যশালী নিজের মনে করি আর কি। সেই সাথে আমার কতগুলো বিষয়গুলো চ্যালেঞ্জ ছিল, বিভিন্ন উপজেলায় দ্বন্দ্ব হইতো, পলিটিক্যাল একটা বিষয় ছিল আমাদের ক্ষেত্রে। এখন নির্বাচনমুখী, সামনে নির্বাচনমুখী স্কুলগুলোর যে অবস্থা, আমার রুমে একদিন দাঁড়িয়ে আছে, আমার রুমে সব মেয়েরা বসে আছে, রুমে স্যালাইন নিয়ে ফিট হয়ে বসেছে, মানে এমন একটা অবস্থা। আমি সার্কিটের দিকে কোনো মতে পালিয়ে পাচ্ছি আর কি, সার্কিটে যে বসে আছি। পরে এডিসি শিক্ষা ছিল, সে ফোন দিত, স্যার কী করবো রাত তখন 8টা বাজে, 8টা 8:30 বাজে। আমি বলি একটা একটা পরামর্শ দিতে, ঠান্ডা করো, বুঝাও, এই সেই করো, এগুলো বলে 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 কোনো মতে সেই দিনগুলো গেছে। এখন অনেকটা দেশের পরিস্থিতি ঠান্ডা। আমাদের ব্যাচ বলতে গেলে 4.5 বছর ডিসি ছিলেন। আমাদের এই ব্যাচটা 24 ব্যাচ, বোধহয় বাংলাদেশ সরকার সবচেয়ে লংগেস্ট টাইম আমরাই জেলা প্রশাসক হিসেবে, আমরা উই আর দ্য লাস্ট, আমরাই বোধহয় শেষ আর কি যারা এই ব্যাচটা এখন পুরাটাই তুলে নিয়েছে। এটা কাঙ্ক্ষিত। আমাকে প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সেই সাথে আরেকটা বিষয় বলি, আপনাদের যে সহায়তা, আপনাদের যে অনেক সময় অনেকে বলেছেন যে আমি গেলে, আসলে এটা আপনার কাজ। আমার যদি একটু সামান্য কথা, যদি আপনার একটা প্রোগ্রাম তৈরি হয়, আমার সামান্য কথা যদি আপনার একটা বেনিফিট হয়, তা আমার তো পয়সা খরচ লাগতেছে না, যে আমি সামান্য কথা, বরং যে আমার খুব ভালো লাগে যে এই জিনিসগুলো আপনাদের সাথে যখন আপনারা নিতে আসেন, আমার খুব ভালো লাগে, এটা খুব এনজয় করি আমি বিষয়টা। আর এই বিষয়ে আমি ওপেনলি একজনের নামটা আমি সবসময় বলি, ইব্রাহিম সাদা সাহেব। ওনাকে কখনো আসলে সাংবাদিক হিসেবে দেখতাম না, উনি আমার ভাই হিসেবে দেখতাম। আমি বড় ভাইটাকে মন থেকে আজকে বলি, ওনাকে ভাই হিসেবে দেখতাম। ওনার কথা বললে আমার আজকে আবেগ লাগবে, সেই জন্য বলতে চাচ্ছি না, কিন্তু উনি প্রতিটা বিষয়ে আমাকে সহযোগিতা করেছেন, প্রত্যেকটা বিষয়ে। উনি আমাকে প্রতিটা বিষয়ে গাইডলাইন দিয়েছেন। কোনোদিনও পার্সোনাল কোনো বিষয়ে উনি আমাকে দাবি করেননি কোনো কিছু। আমি কোনোদিনও ব্যক্তিগত কোনো কারণে উনি আসেননি, বলেননি যে আমাকে এটা করে দেন, আমাকে এটা। যখনই আসছে আমি বলে যে আসছে, উনি একটু খারাপ করে বলে এই যে আসছে বিক্রমের ফকিনির মতো আমার কাছে আসছে ওই যে প্রেস ক্লাবের জন্য, এই প্রেস ক্লাবের এটা করে দেন, প্রেস ক্লাবের ওটা করে দেন, এই সেই বাচ্চারা সারা বছর লোকটা, আমি এটা বলতেই হবে, আমার এটা না বললে তার প্রতি অবিচার করা হবে। তার কারণে প্রতিটা বিষয়ে আমি সব জায়গায় যে কোনো একটা সমস্যা হলে আমি তার কাছে পরামর্শ নিতাম। সেই সাথে আছে আপনার যে যুগান্তরের শফিক সাহেব আছে, তারপরে ওই যে আপনার সাহেব, লিমন সাহেব, তারপরে ওনারা সবাই যারা আছে, প্রত্যেকটা লোক আমাকে আসলে কখনো আমি মনে করিনি যে আমি সবসময় কলিগ মনে করতাম ওনাদেরকে। ওনারা যে আসলে আলাদা একটা চাকরি করে আমি কখনো এটা ভাবি নাই, কলিগ মনে করতাম। মাছরাঙ্গা টিভিতে হচ্ছে সবসময় যেহেতু বলতো, আমার খুব ভালো লাগতো। আসলে আপনাদের সাথে আমি খুব ভালো একটা সময় কাটিয়েছি। তো এটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া। ওনার পরামর্শে, আমি আপনাদের পরামর্শে হয়তো যতগুলো কাজ করেছি, বেশিরভাগ সমস্যায় পড়লে আমি আপনাদের কাছ থেকে পরামর্শ নিতাম। যেখানে পড়তো হয়তো বা যে কোনো ওই বিষয় হলে হয় সাজু সাহেব, নাইলে আমাদের বিজন সাহেবের ফোন দিতাম, আপনি একটু কাইন্ডলি দেখেন। সর্বোচ্চ সহযোগিতা আমি আপনাদের কাছে পেয়েছি। এটা যে একটা কর্মকর্তা হিসেবে যে কত বড় পাওয়া, আসলে আমি বুঝাতে পারবো না। তো আমার জন্য দোয়া করবেন আপনারা। এই যে এতক্ষণ রয়ে গেছেন, এটা কিছুদিন আগেও দেখা গেছে কিশোরগঞ্জে আপনার শুনেছি আর কি, পার্শ্ববর্তী একটা জেলায় যে বিটিসি আসতে দেরি করে সাংবাদিক চলে গেছে। আমি খুব অবাক হচ্ছি যে 1 ঘন্টা বসে আছেন আপনারা, কেউ এক বিন্দু আমি আসার পর আমি নিজে লজ্জা লাগতেছিল যে আমি বলি যে আসলে আমার জন্য আপনারা 1 ঘন্টা বসে আছেন, কষ্ট লাগতেছে আমার জন্য। তো এনিহাও আমার জন্য দোয়া করবেন। আসলে আমি যেখানে যাই আপনাদের কথাটা কখনো ভুলতে পারবো না। শেষ বেলাকার অশেষ নিয়ে একটা কথা আছে, শেষ বেলাকার অশেষ নিয়ে স্মৃতির ছবি আঁকা আর কি। এটা নিয়ে হয়তো আমার স্মৃতি অনেক বড় একটা স্মৃতি হয়ে গেল। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন উত্তর আপনাদের সাথেই থাকতে পারি। আপনাদের কাঙ্ক্ষিত যেই একজন জেলা প্রশাসক হিসেবে সেই মনের জায়গা করে নিতে পারি। ভবিষ্যতে কোনো এক সময় যায় দেখা হয়, পথে দেখা হয়, যাতে একটু হাতটা ধরে বলতে পারি ভাই আমি আপনাদের সাথে ছিলাম। তো দোয়া করবেন আমার জন্য। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।